আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বিভিন্ন বিষয়, দেশের বর্তমান যে পরিস্থিতি বা বিগত অন্তর্বর্তী সরকারের অধীনে কি ঘটেছে বা বর্তমানে কি ঘটছে এ বিষয়ে কিছু আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং বিবেচনা করবেন। যেমন আমরা বিগত সরকারগুলোর আমলে আমরা যে দেখেছি বা শুনেছি যে হামের টিকার জন্য যেই বরাদ্দটা থাকে, একটা বরাদ্দ করা হয়, আর সেই বরাদ্দ থেকে হামের টিকাগুলি ক্রয় করা হয় এবং সময় মতো শিশু বাচ্চাদেরকে প্রয়োগ করা হয় যাতে বিপদমুক্ত থাকে। কিন্তু আমাদের এই অন্তর্বর্তী ইউনূস সরকার, অবৈধ সরকার, অন্তর্বর্তী অবৈধ ইউনূস সরকার, ওনার উপদেষ্টারা মিলে যে কাজটা করেছেন আসলে খুবই একটি গুরুতর অন্যায়মূলক কাজ করেছেন। যেমন হামের টিকা 24,000 কোটি টাকা আত্মসাৎ। এই যে হামের টিকার 24,000 কোটি টাকা আত্মসাৎ করলেন, কেন করলেন তারা? তাই আজকে যদি ইউনূস সাহেব বা ওনার উপদেষ্টারা যদি এই হামের টাকাটা তারা আত্মসাৎ না করতেন, তাহলে এই টাকাটা অন্তত সরকারি ফান্ডে থাকতো। বা যদি তারা এই হামের টিকা ক্রয় করতেন, শিশুদেরকে প্রয়োগ করতেন, আজকে হাজারো মায়ের বুক খালি হতো না, এই শিশু হত্যা হতো না। তাই আমি দেশ ও জাতির কাছে বিচার রাখছি, আপনারা এর বিচারের রায় অবশ্যই আপনারা জানাবেন। এই যে শিশুগুলো আজকে হামের টিকার অভাবে শিশুগুলো মারা গেল, মায়ের বুক খালি হলো, তার সাজা কি হবে? আজকে যে আদালতে তার বিরুদ্ধে, তার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, তার উপদেষ্টাদের বিরুদ্ধে, স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে আজকে আইনজীবীরা যে মামলা করেছেন আমরা দেখেছি, সেই জন্য তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই যে তারা একটি সাহসিকতার পরিচয় দিয়েছেন, সঠিক এই দেশের আইন প্রয়োগকারী হিসাবে তারা পরিচয় দিয়েছেন। সেজন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। জনগণ যাতে, আমি সেটাও জনগণের কাছে আশা করি যে এই জনগণ যাতে এই আইনজীবীদেরকে সহায়তা করেন, সঠিক রায় আনার জন্য সহযোগিতা করেন, এবং যে সময় এই হামের টিকার অভাবে যে সমস্ত শিশুগুলা অকালে মৃত্যু হয়েছে এবং যে সমস্ত মায়েদের বুক খালি হয়েছে, তারা যাতে সঠিক বিচার পায়, আমি সেই আশাই করছি দেশ ও জাতির কাছে। আপনারা অবশ্যই এই আইনজীবীদেরকে সহায়তা করবেন, তারা যাতে এই সঠিক বিচারটি পাইয়ে দিতে পারে, আর ভবিষ্যৎ যাতে এই ধরনের কোনো মেটুকুলান ডিজাইন সরকার এদেশে আর না আসতে পারে, কোনো রাজাকার সৃষ্টি করতে না পারে, কোনো রাজাকারের বা পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারী এনসিবি তৈরি না করতে পারে। সেই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই সেদিকে সজাগ থাকবেন। কারণ তারপরে দেখেন আজকে তেলের সংকট আমরা দেখতে পাচ্ছি, কেন? বা তেল কোথায়? আজ বাড়তি টাকা কোথায় তেল যাচ্ছে? আজকে আমরা বাড়তি টাকা দিলে তেল পাওয়া যায়,
আসলে তেলের কি সংকট? আসলে কি তেলের সংকট, না তেল সরানো হয়েছে কোনো জায়গায় অধিক মুনাফা দিয়ে বিক্রি করার জন্য? কারণ আমরা এগুলো দেখতে পাচ্ছি আজকে বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন ধরে সিরিয়াল দিয়ে গাড়ি আজকে তেলের জন্য অপেক্ষা করছে। আবার অন্যদিকে দেখছি টাকার পরিমাণ বাড়িয়ে দিলে তেল পাওয়া যাচ্ছে মহল্লার ভিতরে, রাস্তার পাশে, জঙ্গলে, মানে আউটসাইডগুলোতে তেলের বোতলে ভরা তেল অভাব নাই, এগুলো ঘুরলে দেখা যায়। তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে একটা জিনিস বুঝতে পারি, আসলে দেশে আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ তেল রেখে গেছেন মজুদ, তা এই তেল দিয়ে এই দেশ অনায়াসে আরও 10 বছর চালাতে পারবে। আর সেটাকে তারা এই দেশ থেকে আওয়ামী লীগ শেখ হাসিনাকে, মানুষ বলে শেখ হাসিনা পালিয়ে গেছে, আসলে শেখ হাসিনা তো পালিয়ে যায় নাই। ওনাকে রাষ্ট্রীয় মর্যাদায় সরকারি হেলিকপ্টারে বিমানে তাকে পার্শ্ববর্তী দেশে হস্তান্তর করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। তাই অগ্নিতেও কিছু নিয়ে যান নাই, সবইতেই দেশে রেখে গেছেন। তো সে রেখে যাওয়া সম্পদগুলোকে আজকে সংকট দেখিয়ে তারা জনসম্মুখে সংকট দেখিয়ে, অভাব দেখিয়ে তারা লুটপাট করছে অর্থগুলো, যার যার স্বার্থ উদ্ধার করছে, আর দেশের জনগণকে তারা কষ্ট দিচ্ছে। এখান থেকে স্পষ্ট বোঝা যায়। যেমন আজকে দেখেন, আমরা একটি ঘটনা দেখলাম ফেসবুকের মাধ্যমে, সেটা সত্য মিথ্যা একটা পর্যায়ে অবশ্যই যাচাই হবে, সেটা কি এভাবে ভিডিও বানানো হয়েছে, না সঠিক তেল বিক্রেতাকে এভাবে ধরা হয়েছে, জনসম্মুখে তুলে ধরা হয়েছে, সেটারও অবশ্যই একটি সঠিক তদন্ত রিপোর্ট অবশ্যই বের হবে, আমরা জানতে পারবো। তবে সেই ভিডিওটার মাধ্যম থেকে যা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি আজকে, সেটার উপর কিছু আলোচনা আমি করছি। আপনারা আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যেমন একটি দোকানে একটি মোটরসাইকেল নিয়ে একটি লোক আগে গেছেন, গিয়ে তেল চেয়েছেন। তো মুরব্বি বলতেছে তেলের অভাব, তেলের সংকট, তেল পাওয়া যাচ্ছে না, তেল খুবই কম। তাই উনি বলছে যে আঙ্কেল আমাকে কিছু তেল দেন, তেলের দাম বাড়তি হলে আমি বাড়তিই দেব, কোনো সমস্যা নাই, আপনি তেল দেন। তখন মুরব্বি বলল যে 2 লিটার তেল আছে, দেওয়া যাবে। এই 2 লিটার তেলের দাম পড়বে 350 টাকা লিটার। তো ওই মোটরসাইকেল আর ওই মোটরসাইকেল চালকের ব্যক্তি উনি বলেছেন যে ঠিক আছে তেল দেন। তো উনি তেল নিয়েছেন এবং এক হাতে পিছন থেকে ইশারা দিয়েছেন, একজন পিছন থেকে ধরে যেয়ে তাকে স্যালুট দিয়েছেন। স্যালুট দিয়ে বলছেন স্যার তেল পেয়েছেন? তা ওখানেই উনি বলল যে হ্যাঁ তেল পেয়েছি, কিন্তু তেলের দাম তো বেশি। তো উনি যখন এই কথাটা বলছেন যে তেলের দাম তো বেশি, যে লোকটি স্যালুট দিয়েছে উনি তখন বলছেন স্যার তেলের দাম কত, উনি কত চাচ্ছে। কিন্তু ওই মুরব্বি তখন, ওই ব্যবসায়ী মুরব্বি বলছে তেলের দাম 120 টাকা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কি, যে এ দেশে কোনো তেলের সংকট নাই, এই দেশের সম্পদ শেখ হাসিনা লুট করেন নাই, এই দেশের সম্পদ আওয়ামী লীগ লুট করেন নাই। এই দেশের তেল
সম্পদ অন্তর্বর্তী সরকার, অবৈধ ইউনূস সরকার এবং এই জুলাই যোদ্ধা নামে জুলাই সন্ত্রাসী, পাকিস্তানি দূষর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িত এনসিবিরা এবং এই বিএনপির কিছু দুষ্কৃত নেতা সমর্থিত নেতারা এই সিন্ডিকেটটি করেছেন। তারা তেলকে আত্মসাৎ করেছেন, আজকে জনসম্মুখে সংকট দেখাচ্ছেন। তারা অধিক মুনাফায় এই তেল নানা প্রক্রিয়ায় বাজারে ছাড়ছেন, বিক্রি করছেন, অথচ পাম্পেগুলোতে তারা তেল দিচ্ছেন না, জাতিকে তেলের সংকট দেখাচ্ছেন। আওয়ামী লীগ সরকারকে তারা দোষারোপ করছেন। আসলে না, এদেশে আওয়ামী লীগ সরকার ঠিকই সব কিছু মজুত করে রেখেছেন, আর আজকে সেই মজুতকৃত সম্পদগুলো তারা লুটপাট করে খাচ্ছেন। এই পাকিস্তানি দোসর, এজেন্ট বাস্তবায়িতকারী এনসিবিরা, জামাত শিবিররা সাথে বিএনপি আজকে তাদেরকে সহযোগিতা করছেন। আজকে এই একটি সেলুট থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে একটি সেলুট দিলে 350 টাকার তেল 120 টাকা হয়ে যাচ্ছে। এখান থেকেই আমরা বুঝতে পারছি। তারপরে আজকে দেখেন পহেলা বৈশাখ। আমরা পয়লা বৈশাখ, আমরা বাঙালি জাতি যে ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে। আমাদের এদেশের ছাত্র জনতা শহীদ হয়েছেন, আত্মত্যাগ অনেকেই করেছেন এবং এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের সেই বাংলা ভাষার বাংলা সন পহেলা বৈশাখ। আমরা এই পহেলা বৈশাখে আমরা বাংলা সাংস্কৃতিক চর্চা করি এবং এগুলোকে স্মরণ করি শ্রদ্ধার সাথে। এবং ভাষা আন্দোলনের আজকে দেখেন এই বাংলা ভাষার জন্য আমাদের এই দেশের অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এমনিতে আমরা এই বাংলা ভাষা পাইনি। তাই সেই আমাদের বাংলা ভাষাকে, আমাদের বাংলা ভাষার ঐতিহ্যকে আমাদের টিকিয়ে রাখতে হলে আমাদেরকে বাংলা সনকেও টিকিয়ে রাখতে হবে। বাংলা সনকেও আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে, স্মরণ রাখতে হবে। এবং সেই বাংলা 12 মাসের নাম আজকে আমাদের এই দেশের সন্তানরা বলতে পারছে না। এটা বড় কষ্ট, দুঃখ। কারণ কিভাবে বলতে পারবে? কারণ এই দেশের বাঙালি বলতে হলে, বাঙালি জাতিকে স্বীকার করতে হলে, বাংলাদেশকে, বাংলা জাতিকে মানতে হলে বাংলার দেশের স্বীকৃতিদাতাকে, জন্মদাতাকে মানতে হবে। তাই বাংলাদেশ মানি বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানি বাংলাদেশ। আমরা সেই বঙ্গবন্ধুকে, সেই বাংলার স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আজকে আমরা ভেঙে ফেলছি। তার ভাস্কর্যের মাথায় আমরা প্রস্রাব করতে দেখছি। তো সেখান থেকেই আমরা বুঝতে পারছি যে আমাদের বাংলা সাংস্কৃতিককে নস্যাৎ করার জন্য এই পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারী এনসিবিরা আজকে এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে এই দেশবিরোধী চক্রান্তকারীরা আজকে এই দেশের বিশ্ববিদ্যালয়ের বিপিজিএস হয়ে যাচ্ছে, অথচ শিক্ষার মেধার কথা বলে তারা
এই দেশের ছাত্র জনতাকে ধোঁকা দিয়ে আন্দোলনে নামিয়ে জীবন নিয়ে ছিনিবিনি খেলছে, আর বাংলা সনের বাংলা মাসের নাম তারা বলতে পারছে না, বাংলা সনের বাংলা নাম তারা বলতে পারছে না। যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র মাস, এই 12টি মাসের নাম তারা বলতে পারে না, অথচ তারা শিক্ষার মেধার নামে কোঠার নামে আন্দোলন করে ঢাকা ইউনিভার্সিটির তারা জিএস বিপিজিএস এজিএস হয়ে যাচ্ছে, আবার দাতলা হয়ে যাচ্ছে, অথচ বাংলা সনের নাম তারা বলতে পারে না। তা আমরা কোথায় আজকে শিক্ষার মান নিয়ে চলে যাচ্ছে? আসলেও কি এই দেশে একটি চক্রান্ত চলছে যে এই দেশটাকে ধ্বংস করতে হলে, এই দেশটাকে ধ্বংস করতে হলে, শিক্ষার মেরুদণ্ড ভাঙতে হলে, এই জাতিকে বোকা বানাতে হলে শিক্ষার খাতকে ধ্বংস করতে হবে। আগে মেধা কোঠার নামে আন্দোলন করে ছাত্র ছাত্রীদেরকে, সাধারণ ছাত্র জনতাকে শিক্ষা থেকে দূরে রাখতে হবে এবং তাদেরকে চাঁদাবাজিতে লিপ্ত করে দিতে হবে, ব্যবসার লোভ দেখাতে হবে। আর সেই নীতিটাই আজকে চালাচ্ছে, আর সেই নীতিটা চালিয়ে আজকে এই শিক্ষা খাতকে ধ্বংস করছে। এবং এই দেশে যাতে আর ৭১-এর কোনো সৈনিক, মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো সৈনিক যাতে জন্ম নিতে না পারে, আজকে সেই পায়তারা চালানো হচ্ছে, আমরা এটাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তাই আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বাংলাদেশের স্বাধীনতার স্ফীত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এই দেশের এই জাতির সর্বস্তরের সচেতন জনগণের পক্ষ থেকে আমি দেশের সর্বস্তরের জনগণকে আহ্বান করছি, অনুরোধ করছি, এখনও সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারী এনসিপি নামে আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে, এই পাকিস্তানি দোসর জামাত শিবিরের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন। আর না হয় এই দেশ আসলেই ধ্বংসের দিকে চলে যাবে। তাই আমি দেশ ও জাতির কাছে বারবার আহ্বান করছি, অনুরোধ করছি, এখনও সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশ বিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারী জামাত শিবির, এনসিবির বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন এবং বঙ্গবন্ধুর কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে এই দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, দেশকে শান্তিতে পরিচালনা করার সুযোগ দেন। আজকে এখানে এ পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।